মতুর রহমানের ওজন যদি 1 কেজি হয়, তো সেখানে মির্জা ফখরুলের ওজন তার কাছে 1 তোলার পরিমাণ আমার কাছে মনে হয় না। আওয়ামী লীগ জামাতের রাজনীতি নিষিদ্ধ করেছিল, সেই বিষয়ে আপনার মত কি? এখন জামাত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, জামাত কাদের মোল্লা আমার দুঃসম্পর্কের দাদা বাবা হয়, সেই বাড়িতে লজিং ছিলেন মুক্তিযুদ্ধের সময়। কিন্তু সিংহকে তো নামিয়ে দিল ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা। স্বয়ং সেনাপ্রধান বলতেছিল যে তিনি বৈঠক করতেছিলেন আর ওই ফাঁকে যে সে পালিয়ে যাবে তিনি নিজেও জানতেন। পাকনা মানুষজন পছন্দ করে, এই যে এই ছেলের পাকনামি, আবার তাকে সে বলতেছে মাস্টার মাইন্ড। প্রশ্ন হবে লাগাম। দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে গার্মেন্টস খাত সহ বিভিন্ন খাতে বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটাই অবনতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে ইউনূসকে ক্ষমতায় বসানো ছাত্র সমন্বয়করা পর্যন্ত সমালোচনা করছেন। আন্দোলনে হতাহতদের চিকিৎসা এবং সহযোগিতা প্রসঙ্গে সম্প্রতি সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন। অন্যদিকে আরেক সমন্বয়ক হাসনাত প্রশাসনের দুর্নীতি নিয়ে বলেছেন, এই বার্ধক্যের নেতৃত্ব সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে টাকা ভাগ করছে। হুমকি দিয়ে বলেছেন, ছাত্র নাগরিকরা 5 তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় 4 মিনিটের ডিস্টেন্স। এদিকে বিএনপি নেতাদের মামলা তুলে না নেয়ায় ইউনূস সরকারের ওপর খুশি নন বিএনপিও। 2 মাসে প্রতিশ্রুতির কিছুই রক্ষা হয়নি বলে প্রশ্ন তুলছেন বিএনপি নেতারা। এর মধ্যে গুজব রটেছে, ইউনূস ও সেনাপ্রধানের মধ্যে তৈরি হয়েছে দ্বন্দ্ব। অন্যদিকে শোনা যাচ্ছে, ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস দিয়েছে ভারত, যা দিয়ে তিনি 121টি দেশে ভ্রমণ করতে পারবেন। সব মিলিয়ে রাজনীতির অতিথি সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আমার অনেক দর্শকই আসলে, আমি জানতে চেয়েছিলাম কমেন্টস বক্সে যে কাকে অতিথি হিসেবে দেখতে চান, অনেকেই আপনার নামটি সাজেস্ট করেছে বা অনুরোধ করেছেন, এই জন্যই আপনাকে অ্যাপ্রোচ করা। ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। এবং সেই দর্শকদের মধ্যে অনেকে আসলে এটি স্পষ্ট না আপনি আসলে কোন দল করেন বা কোন দলের রাজনীতি করেন। তাদের জন্য আপনি কি একটু নিজেই বলবেন আপনি আসলে কোন দল করেন? শারমিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি অনেকদিন যাবতীয় আসলে কোনো দল করিনি, কখনই কোনো দল করিনি। এই কারণে হলো, দল করা আমাদের দেশে যেটা বোঝায় সেটা হলো শরীর, মন এবং মস্তিষ্ক কোনো একটা বিশেষ দলের কাছে বন্দি রাখা, দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রাখা। তো এটা আমি আওয়ামী লীগে যখন ছিলাম তখনও আমি আওয়ামী লীগ করিনি, এখন আমি বিএনপি করি না, আগামীতেও আমি কোনো দল করব। 1। 2 নম্বর হলো যে আমি ইলেকশন করেছি, একবার বা দুবার ইলেকশন করেছি। প্রথমে আওয়ামী লীগের নমিনেশন পেয়েছি, বিএনপির নমিনেশন পেয়েছি। তো নমিনেশন পাওয়ার জন্য আসলে কোনো দলের দাসত্ব করার দরকার নেই, কোনো দলও করার দরকার নেই। যদি নির্বাচনী এলাকায় জনপ্রিয়তা থাকে এবং এলাকার জনগণ চায়, তখন এরকম জনপ্রিয়তা থাকলে যে কোনো দলই আপনাকে মনোনয়ন দেবে। যেহেতু আমি বড় বড় 2টো দলের মনোনয়ন পেয়েছি, নির্বাচন করেছি, নির্বাচিত হয়েছি, ফলে আমার কাছে মনে হয় যে যারা নিজের স্বার্থ, বিবেক, বুদ্ধি বিসর্জন দিয়ে কেউ জামাত করে, জাতীয় পার্টি করে, তারপর সমস্ত জ্ঞান গরিমার দরজা বন্ধ করে দিয়ে অন্ধের মতো তারা চলতে থাকে আর বেকুবের মতো কথা বলতে থাকে, এটাকে অনেকটা দল দাস বা দল দাসী হিসেবে আমার কাছে মনে হয়। তো আমি যেহেতু 2001 সন থেকে এইভাবে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত, আমার নমিনেশন পেতে, নির্বাচন করতে, ব্যবসা বাণিজ্য করতে, সমাজে চলতে কোনো দলের পরিচয় দরকার হয় না, কোনো দলের দাসত্ব করতে দরকার হয়। এই জন্য আমি আমার মতো করে যখন যেটা বিবেকে ভালো মনে হয় সেটা বলি, যেটা মন্দ হয় সেটা বলে যাই। সেজন্যই হয়তো দর্শকদের মধ্যে একটা কনফিউশন আছে। একটু জিজ্ঞাসা করি যে আপনি বলছিলেন যে আপনি মানে আমরা যতটা জানি, সাংবাদিক হিসেবে জানি যে আপনি সবশেষ বিএনপির নমিনেশন নিয়েছেন এবং বিএনপিতে যোগ দিয়েছেন। সেই ছবিটাও আমাদের কাছে, আমাদের স্মরণে আছে, ফুল দিয়ে আপনাকে বিএনপি বরণ করে নিচ্ছে। মানে আপনি কি বিএনপির আদর্শকে সমর্থন করেন? যেহেতু আমি বিএনপির রাজনীতিতে অংশগ্রহণ করেছি, নমিনেশন নিয়েছি, সঙ্গত কারণে বিএনপির আদর্শকে আমাকে বিশ্বাস আমি করেই তারপরে এখানে এসেছি। ধন্যবাদ। আমি এবারই প্রশ্ন করতে চাই যে আপনার দলের যে নেত্রী বা আরেকটু শেষ করে নিই, সেটা হলো প্রতিটি মানুষের মধ্যে, প্রতিটি দলের মধ্যে ভালো দিক আছে, আবার মন্দ দিকও আছে প্রত্যেকটা দলের মধ্যে। এখন আপনার দৃষ্টিভঙ্গি, আপনি কি মন্দ কাজটি করবেন না ভালো কাজ করবেন। বিএনপির মধ্যে অনেক ভালো মানুষ আছেন, ভালো কিছু করার আছেন, আবার এই দলের মধ্যেও মন্দ কাজের কিন্তু শেষ নেই। তো যার জন্য আপনি যদি আসলে দৃষ্টিভঙ্গিগতভাবে ভালো কিছু অনুসরণ করতে চান, তাহলে আপনি যে কোনো দলে থেকেই
যে কোনো দলের পক্ষে ইলেকশন করে আপনার সমস্যা হয় না। সমস্যাটা হলো আপনি যদি নিজে ভালো কাজ না করেন এবং আপনি যদি নির্বাচন করেন, জনগণের কল্যাণ করেন। আপনার হোসেন সৈয়দ সরওয়ার্দী 10 বার দল পাল্টিয়েছেন, হুম। কিন্তু আমরা তাকে সমালোচনা করি না, বিকজ তিনি সফল ছিলেন। জি, মানে দল পাল্টানোতে এরকম। কোনো সমস্যা বা অপরাধের জায়গা নেই, কিন্তু আপনি নিশ্চয়ই বলছেন যে আপনি নিশ্চয়ই যেহেতু বিএনপি থেকে নির্বাচন করছেন, আপনি সেই আদর্শকে সমর্থন করে আসছেন। সেই দলের নেত্রী, আপনার নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এই 5ই আগস্ট সরকার পতনের পরপরই মুক্ত হয়ে গেছেন এবং রাষ্ট্রপতির ক্ষমায় তিনি মুক্ত হয়েছেন। মানে এই বিষয়টি আপনারা দলের নেতাকর্মীরা বা আপনি মনে করেন যে বিএনপি নেত্রীর জন্য, আপসহীন নেত্রীর জন্য এটি একটা কলঙ্কের জায়গা কিনা? আমরা দেখেছি এমনকি যুদ্ধাপরাধের দায়ে যখন জামাত নেতাদের বিচার হচ্ছিল, ফাঁসির আদেশ হয়েছে, তখনও তারা কেউ আসলে রাষ্ট্রপতির ক্ষমা নেননি। মৃত্যুদণ্ড হয়েছে তাদের, মৃত্যুদণ্ড বরণ করেছেন, কিন্তু ক্ষমার জন্য আবেদনও করেননি, ক্ষমাটি নেননি। সেখানে বিএনপি চেয়ারপারসন রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত হয়েছেন। এই বিষয়টি আসলে আপনারা কিভাবে দেখেন? প্রথমত আমি বিষয়টা জানি না, আপনার কাছে প্রথম শুনলাম তিনি মুক্ত রাষ্ট্রপতি তার হয়েছে। ক্ষমা ঘোষণা করেছেন, এটি কি আপনি দেখেছেন? নিশ্চয়ই। না, আমি দেখিনি, আমি শুনিনি, হয়তো এটা আমার দুর্বলতা। এটা দুর্বলতা, কিন্তু এখানে আমি আমার মন্তব্য পেশ করছি। সেটি হলো বিএনপি কোনো অবস্থাতে, বিএনপির নেত্রী বা তারেক রহমান সাহেব, তারা কখনো রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা করা, হুম। চাওয়া, এটা তাদের ডিকশনারির মধ্যে নেই, হুম। এটা করতেন না কখনো। কিন্তু যখন নতুন কোনো একটা সরকার আসে, তখন সামহাও তাকে একটা উইন্ডো নিতে হয়, এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং তাকে মানে স্বাভাবিক অবস্থায় নেওয়া, একটা প্রসিডিওরের মধ্যে নেওয়া, এটি ইউনূস সরকারের জন্য একটা সেফ, যাকে বলা হয়, উইন্ডো। হুম। এবং সেই কাজটা করার জন্য তারা কি কৌশল অবলম্বন করেছেন, এটা বলা যায় না। এবং আপনি এমন একটা ব্যাপার, রাষ্ট্র ক্ষমতা এমন একটা বিষয়, এখন দেখা গেলো যে আমি কোনো ক্ষমা চাইনি, কিন্তু আপনি ক্ষমা করে দিলেন। আমি আপনাকে মানে কোনো কিছু আপনার কাছে আহ্বান জানাইনি, কিন্তু আপনি একতরফাভাবে করে দিলেন। এখন এখানে পুরো বিষয়টা যদি আহ, বেগম খালেদা জিয়ার ইচ্ছায় উনি একেবারে আহ, ঠিক আওয়ামী লীগ যেভাবে অভিযোগ করে সেভাবে যে উনি একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কাছে ক্ষমা চেয়েছেন, দরখাস্ত করেছেন, মাপ চেয়েছেন, অবশ্যই এই বক্তব্যটি আহ, ওনার যে আপোষহীনতা, সেই আপোষহীনতার সঙ্গে যায় হ্যাঁ, না। এবং এরকম তিনি কিছু আর করেননি, এরকম কিছু করেছেন বলে আমরা আর শুনিও নি। আমার কাছে মনে হয় না। হুম। আর দ্বিতীয়ত হলো যে ইনু সাহেব এখন তার নিজের অস্তিত্বের জন্য, সেফ এক্সিটের জন্য, নতুন সরকারের ভাবমূর্তি করার জন্য বিএনপিকে তার যাকে বলা হয় একটা হেল্পিং হ্যান্ড হিসেবে বিএনপির দরকার, এবং এই কাজের জন্য তারা যদি স্বপ্রণোদিত হয়ে কোনো কিছু করে থাকেন, স্বপ্রণোদিত হয়ে করে থাকেন, এটা সরকারের দায় দায়িত্ব। এটার জন্য বেগম জিয়ার কোনো দায় দায়িত্ব আছে বলে আমার কাছে মনে হয় না। স্পষ্ট। এটাই হলো। এটি অবশ্যই সরকার গঠনের আগেই বিএনপি চেয়ারপারসনকে ক্ষমার ঘোষণা চলে এসেছে। সরকার গঠিত হয়েছে 8ই আগস্ট, ক্ষমার ঘোষণা এসেছে 6ই আগস্ট। আমি বা 5ই আগস্টই, 5 বা 6ই আগস্ট। আমি আপনার কাছ থেকে একটু, যে আপনি বলছিলেন সেফ উইন্ডো বা বিএনপিকে হেল্পিং হ্যান্ড হিসেবে এই সরকার ব্যবহার করতে পারে, কিন্তু বেগম জিয়াকে যদি সেভাবে মুক্তি দেয়, তারেক রহমানের বেলায় আপত্তি কোথায়? বা তারেক রহমানকে মুক্তি দেওয়া হচ্ছে না, এজন্য বিএনপি নেতাদের মধ্যে একটা অসন্তোষ আছে। মানে সেখানে অসুবিধা কোথায়? তার মামলাগুলোর ব্যাপারে একটু আগাচ্ছে না। ডক্টর ইউনূসের মামলাও সাজা বা মামলাগুলো প্রত্যাহার করা হয়ে গেছে, সাজা হয়নি, প্রত্যাহার হয়ে গেছে মামলা, কিন্তু তারেক রহমানের বেলায় এগোচ্ছে না। এই বিষয়ে আপনাদের কি ধারণা, কি বা কি মতামত? শারমিন, আমি আসলে অনেকদিন যাবতই খুব ক্লোজলি রাজনীতি পর্যবেক্ষণ করার চেষ্টা করি আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী, সিন্স 2001। তো আমি আসলে এখন কোনো কিছু বুঝছি না, বুঝতে পারছি না। এমনকি শেখ হাসিনার শেষ দিন 5ই আগস্ট পর্যন্ত আমার একটা ক্লিয়ার ধারণা ছিল হোয়াট ইজ গোয়িং অন, কি হতে যাচ্ছে। কিন্তু 5 তারিখের পর থেকে আজ অবধি বাংলাদেশে যা কিছু ঘটছে, আমার মাথায় ঢুকছে না যে আসলে সচিবালয়ে কি হচ্ছে, তারপরে যমুনাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসলে কি হচ্ছে, ক্যান্টনমেন্টে কি হচ্ছে, গণভবনে কি হচ্ছে, পুলিশ হেডকোয়ার্টার কি হচ্ছে। এরপর এর বাইরে যে আন্ডার একটা ওয়ার্ল্ড আছে, অন্ধকার জগৎ আছে, সেখানে কি হচ্ছে, এই জিনিসগুলো আমি বুঝতে পারছি। এবং শুধু আমি না, আমি যাদের সাথে আমার সমপর্যায়ের আলাপ আলোচনা করছি, আমরা কেউ বুঝতে পারছি না। আমরা মনে হচ্ছে যে এটা কুয়াশার মধ্যে, ঘন কুয়াশার মধ্যে সবাই আটকা পড়ে আছি, এক হাত দূরে কি হচ্ছে আমরা এটা বুঝতে পারছি না। এবং এর বাস্তবতা হলো যে কোনো কাজের ইংরেজিতে যেটিকে বলা হয় কনসিস্টেন্সি, হুম। মানে ধারাবাহিকতা। সরকারের কোনো কাজে আমরা ধারাবাহিকতা
দেখছি না। এবং এর কারণ কি হচ্ছে কি, সরকারের বন্ধু হতেও একটা মানুষের সময় লাগছে না 1 মিনিট, আবার শত্রু হতেও 30 সেকেন্ডের মধ্যে হুম। শত্রু হয়ে যাচ্ছে। আপনি এই যারা সমন্বয়ক, যারা একসময় ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য যান প্রাণ দিতেন, তারা এখন তাদের বিরুদ্ধে কথা বলছেন। এবং দেখেন 2000 সেই 14 থেকে আজ অবধি আওয়ামী লীগের দ্বারা যে কজন লোক নির্যাতিত হয়েছে, আমি তাদের মধ্যে অন্যতম। সেটা আমি কখনো একটা শব্দ করিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বা কোনো বিরুদ্ধে, আমার দুঃখের কথা কখনো বলিনি। এবং আমার একটা ধৈর্য ছিল যে টুডে অর টুমোরো আওয়ামী লীগের পতন হবে, একটা সুন্দর সময় আসবে। এই জন্য আমি সব সময় একটা ধৈর্য ধারণ করেছি। কিন্তু দেখা গেল গত 5 তারিখ থেকে এই পর্যন্ত আমার ধৈর্য হারা হয়ে পড়েছে। এই কারণে আমি তো কোনো কিছু রাজনীতির যে সমীকরণ, সেই সমীকরণটা আমি দেখতে পাচ্ছি না। এখানে একটা ব্যাপার হলো যে হঠাৎ করে সরকার গঠিত হলো, যারা উপদেষ্টা মণ্ডলীতে আসলেন আমাদের ধারণার মধ্যে আসলো না। এটা নর্মালি একটা, আমরা ধারণা করেছিলাম যে এরকম একটা আন্দোলনের পরে সাধারণত একটা জাতীয় সরকার হবে, একটা জাতীয় সরকার হবে পলিটিক্যালি যারা অ্যাকসেপ্টেড, জনগণের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে। এবং সেই সরকার যদি 2 বছরের জায়গায় 4 বছর থাকতো, 6 মাসের জায়গায় 2 বছর থাকতো, তাহলেও আমাদের কোনো আপত্তি থাকতো না। কিন্তু এমন সব মুখ আসলেন, যারা আমাদের এখানে যারা পলিটিক্যালি অ্যানালিস্ট, তাদের কারো চিন্তা চেতনার মধ্যে এই জিনিসগুলো আসলো। এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন, সে বিশ্ববরেণ্য ব্যক্তি, তার কথায় বারাক ওবামা কাঁদে, তার কথায় জর্জ বুশ নাচে, তার কথায় বাইডেন চুমো দেয় তাকে। তো এই জিনিসগুলো আমরা অভ্যস্ত যে ওরে বাবা, বাংলাদেশে এরকম একজন মহামানব জন্ম নিয়েছে, আমরা তো খুশির সাথে গড়াগড়ি। 1986 বছর বয়স, আমরা কত মানে জন্মের যে আমাদের শুভ কর্ম ছিল যে এরকম একটা লোককে আমরা এই বয়সে, পরিণত বয়সে নেতা হিসেবে পেয়েছি। ফলে হিমালয় সম তার প্রতি আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল। ও মাই গড, সে আসার পরে দেখি ডিমের দাম হয়ে গেল 16 টাকা করে, ডিমের দাম হয়ে গেল। তারপরে হুম। গ্রামীণ ব্যাংকের নিয়ে সেই সমস্ত বাংলাদেশে প্রায় 50টার মতো কমার্শিয়াল ব্যাংক, কারো সবাইকে ট্যাক্স দিতে হবে, গ্রামীণ ব্যাংকের ট্যাক্স দিতে হবে না। এরপরে তার যত প্রিয়জন আছে, সেটা নূরজাহান হোক, সামিয়া হোক, যারা হোক, তার প্রিয়জন সব মানে চট্টগ্রাম বাড়ি হলে, গ্রামীণ ব্যাংকে চাকরি করলে, এনজিও করলে 7 খুন মাপ। এই বিষয় জিনিসগুলো আমরা আসলে ওনাকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম যে তিনি তো একটা বিশ্ব মানব, বিশ্ব মানব। তিনি অক্সফোর্ডে বক্তব্য দেন, তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে তার একান্ত বৈঠক হয়। এইরকম একজন বিশ্ব মানব, সারা দুনিয়া যাকে নিয়ে নাচে, তিনি কি করে হঠাৎ করে এত কাল পরে সারা দুনিয়া ঘুরে আবার পুনর্বার মুশিক ভবর মতো গ্রামীণ ব্যাংকের মধ্যে আবার ঢুকে গেলেন? এটা আমরা বুঝতে পারি না যে এত বড় মানুষ, এত বড় বিশাল অত্যাচার, তিনি হঠাৎ করে গ্রামীণ ব্যাংকের মধ্যে আবার সে ঢুকে গেলেন। এখন গ্রামীণ ব্যাংক আর ডক্টর ইউনূসের বাইরে আমরা আর কোনো কিছু বাংলাদেশে দেখছি না। এই জিনিসগুলো না আসলে মিলে না, মানে জি, আমাদের যে জনাব স্বাভাবিক। গোলাম মোল্লা রনি, আপনি মানে এই সময়ের শুরুতেই বলা শুরু করলেন আপনি ঠিক বুঝতে পারছেন না কি হচ্ছে, তার মধ্যে আসলে কারা বুঝতে পারছে সেটি কি আপনি আপনি জানেন? আহ, আপনি বলছেন যে আন্ডারওয়ার্ল্ডও আছে, সেনাবাহিনী আছে, যমুনা আছে, আরো কতগুলো প্রতিষ্ঠান বা জায়গার কথা বললেন। আন্ডারওয়ার্ল্ডে আসলে আন্ডারওয়ার্ল্ড বলতে কাদেরকে মিন করছেন? আন্ডারওয়ার্ল্ড বলতে হলে কি, ধরেন যারা এই 15 লক্ষ কোটি টাকা পাচার করেছে, তো তারা তো দেশের বাইরে সবাই, দেশের মধ্যে তো আছে। তো এই মানুষগুলো এই টাকাটা যাদের পাচার করেছে, তারা তো এই টাকাটা ডক্টর ইউনূসের বিরুদ্ধে খরচ করবেন এই সময়টাতে, অথবা তারা টাকাটা সেভ করবেন, যাদেরকে আমরা অন্ধকারে দেখতে পাচ্ছি না, পরিচয়ও জানতে পারছি না। তো এদেরকে আমি আন্ডারওয়ার্ল্ড বলছি। সেকেন্ড থিং হলো যারা দ্রব্যমূল্য বৃদ্ধি হুম। করছে, আর যে সিন্ডিকেট বলা হয়। তা আগে বিএনপি আওয়ামী লীগের জমানাতে দেখা গেল যে আওয়ামী লীগের যারা লোকজন, তারা প্রকাশ্যে সিন্ডিকেট করতেন। এবং আমরা জানতাম যে রাম শাম যদু মধু, তারা আওয়ামী লীগের নাম ব্যবহার করে সিন্ডিকেট করছে। সো তাদেরকে আন্ডারওয়ার্ল্ড বলা হতো না, তাদেরকে সিন্ডিকেট বলা হতো। কিন্তু দুর্ভাগ্য হলো যে এখন আওয়ামী লীগ জমানার যে সিন্ডিকেটগুলো আছে, তার চেয়ে আরও এখন সেই সিন্ডিকেটগুলো বেশি সক্রিয়, তারা আরও বেশি মুনাফা লুটে নিচ্ছে, কিন্তু আমরা তাদের নাম জানতে পারছি না। যেমন ধরুন, শেয়ার মার্কেটে আমরা ধরতাম যে ছোট দরবেশ বড় দরবেশ। তো ছোট দরবেশ হলো বাদল, লুৎফুল্লুর রহমান বাদল নামে একজন লোক, উনি বিদেশে বসে বসে এগুলো সব নিয়ন্ত্রণ করতেন। আর বড় দরবেশ হলো সালমান এফ রহমান। তো তাদেরকে আমরা আন্ডারওয়ার্ল্ড না বলে বলতাম সিন্ডিকেট। তো এখন এই সরকার ক্ষমতায় আসার পরে উইদিন 7 ডেজের মধ্যে পেপারে আসলো প্রায় 14,000 কোটি টাকা শেয়ার মার্কেট থেকে লুট হয়ে গেছে। কিন্তু আমরা তাদের নামও বলতে পারছি না, কারা জানিও না, কিন্তু টাকা কিন্তু লুট হয়ে গেছে।
তো এই যে এখন তো সালমান জেলখানার মধ্যে, লুৎফর রহমান বাদলও বাংলাদেশে নেই, আপনি এখন কাকে ধরবেন? এদেরকে আমি বলছি যে এই আন্ডারওয়ার্ল্ড, এখন সেই আন্ডারওয়ার্ল্ড পুলিশের পোশাক পরে ডাকাতি করছে, আর্মির পোশাক পরে ডাকাতি করছে, র্যাবের পোশাক পরে ডাকাতি করছে। মানে এমন সব ঘটনা বাংলাদেশে ঘটছে যেটা মানে কোনো রকম কার্যকারণ আমরা মিলাতে পারছি না। আমরা সবাই যখন একটা জিনিস দেখেন যে মানুষের একটা, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, যখন একজনকে দেখার পরে একজন মানুষের স্বাভাবিক বোধ থাকে যে এই মানুষটা এমন, এই মানুষটা এই কাজটি করতে পারে, তখন মনে হয় যে হিউম্যান সাইকোলজি এবং হিউম্যান বডি অ্যান্ড মাইন্ড ইজ ওয়ার্কিং ইন দ্য সেম ওয়ে। বাট আপনি যখন রাত বসে থাকবেন এবং আপনার কোনো কিছু কাজ করছে না, তখন বলবে যে লোকটা মাতাল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, বা তার কোনো বোধ বুদ্ধি কোনো কিছু নেই, অসাড় হয়ে গেছে। এখন আমাদের দেশে যারা মুক্ত বুদ্ধির চর্চা করে, রাজনীতি নিয়ে চিন্তা ভাবনা করে, তারা কোনো কাজই করে না, হয়তো অনেকে সারাদিন বসে রাজনীতির চিন্তা করে চায়ের দোকানে বসে বসে, সেই গ্রামের তৃণমূল থেকে শুরু করে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পর্যন্ত। এই সব লোকগুলো এখন রীতিমতো বেকুব হয়ে গেছে, কেউ বুঝতে পারছে না, নো ওয়ান। আমরা একে অপরকে জিজ্ঞেস করছি ভাই কি হচ্ছে, আরেকজন বলছে না ভাই কিছু বুঝতে পারছি না। মানে আমাদের এখানে সত্যিকার অর্থে আমরা এখন মানে একেবারে দিশাহীন জি, আপনি বলছেন মরীচিকার যে মধ্যে। 5ই আগস্টের পরে আপনি অনেক আশাবাদী হয়েছিলেন, কিন্তু ধৈর্যহারা হয়ে গেছেন 2 মাস। কি ধৈর্যহারা হয়ে যাবার জন্য যথেষ্ট সময়? 2 মাস না, 2 সেকেন্ডও ধৈর্য হারা হয়ে যায়। মর্নিং শোজ দ্য ডে। আপনি যখন খুব সকালবেলা দেখবেন যে খুব ভালো জিনিস চলছে, স্টার্টিংটা যখন ভালো হয়, তখন 2 মাস নয় 2 বছর। আপনি চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে আসছেন, আমরা তো সত্যিকার অর্থে আমাদের দেশের বেশিরভাগ মানুষ কিন্তু প্রচলিত রাজনীতি সম্পর্কে বীতশ্রদ্ধ। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, ওই তাদের দলীয় যারা কট্টরপন্থী লোকজন ছাড়া বেশিরভাগ যারা সাধারণ আমজনতা, তারা কিন্তু রাজনীতির প্রতি মানে যাকে বলে অতটা সন্তুষ্ট নয়। সবাই ধারণা যে চাঁদাবাজ আছে, গুন্ডামি আছে, বদমাইশ আছে, দলীয় সংকীর্ণতা আছে। তো এর চেয়ে যদি সভ্য ভব্য শিক্ষিত জনরা ভালো মতো চালায়, এটা কিন্তু দেশের মানুষের একটা অবদমিত ইচ্ছা আছে। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ভালো থাকতেন, উনি যদি আরো 200 বছর বেঁচে থাকতেন এবং ওনার হাতে ক্ষমতা থাকতো, আমরা কিন্তু কেউ ইলেকশনও চাইতাম না। কিন্তু এই যে 2 মাস সময়, এই 2 মাস সময়টা আমি যে আরো 2 বছর অপেক্ষা করবো, কারণ 2 মাসেই তো আমার নাড়ি বুড়ি বের করে দিয়েছে। এই 2 মাসেই আমার মুখে মানে কলিজাটা এটা মুখের মধ্যে চলে আসছে, নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। আই এম নট ফাইন্ডিং এনিথিং। আপনি ঢাকা শহরে সন্ধ্যার পরে আপনি বের হলে দেখবেন যে কোনো মানুষ নিরাপদ না। পুলিশ আকাশের দিকে তাকিয়ে থাকে দিনে দুপুরে, গাড়ির জাম লেগে যাচ্ছে। তো আপনি পুলিশকে দেখবেন সে মোবাইল টিপছে, অন্য কিছু করছে, সব জায়গায় একটা ডিসকোঅপারেশন। তারপরে বিভিন্ন রকম গুজব কথাবার্তা সব মিলিয়ে ঠেলিয়ে নাথিং প্রসপেক্টিভ, নাথিং হোপফুল। জি, গোলাম আমি এই মাওলা যে রানী, 2 মাস এই গুজব প্রসঙ্গটা একটু পরে আসি। আমি আপনার দলের প্রসঙ্গে একটু জানতে চাইছিলাম যে একটা একটা গুঞ্জন আছে বিএনপি নেতাদের অনেকের কাছ থেকে, এরকম জানা আছে যে তারেক রহমান 10ই জানুয়ারি দেশে ফিরবেন। মানে আপনি কি এই বিষয়ে কিছু জানেন? যদি আসেন ফেরেন, না, তখন তার পরিণতি কি হবে? না আমি এই বিষয়ে কিছু জানি না, ওনার সঙ্গে আমার এই বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। তবে আমার সিক্স সেন্স বলছে যে দেশে পলিটিক্যাল একটা স্ট্যাবিলিটি না আসা পর্যন্ত উনি আসবেন না। উনি আসবেন না, এটা হয়তো রাজনৈতিক একটা কৌশল, তিনি আসবেন, কিন্তু আসলে তিনি আসবেন না। এর কারণ হলো 11-র সময়টিতে উনি একটা বিটার এক্সপেরিয়েন্স নিয়ে উনি বাংলাদেশ ছেড়েছেন। তো ওনার যেমন বাংলাদেশে কোটি কোটি ভক্ত সমর্থক আছে, দলীয় নেতাকর্মী আছে, তার সঙ্গে সঙ্গে তার অসংখ্য শত্রু আছে, এবং যারা শত্রু আছে সেই শত্রুদের দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন ফিজিক্যালি, মেন্টালি, পলিটিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি। তো এই অবস্থাতে আমাদের যারা আমজনতার উপর ভরসা করে আসলে কোনো কিছু করা যায় না। তো তিনি রাজনৈতিক প্রাজ্ঞ, একেবারে জি, পরিপূর্ণভাবে বিএনপি ক্ষমতায় আসবে বা এসেছে এরকম 100% শিওর না হয়ে তিনি আসবেন বলে আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, বিএনপি ক্ষমতায় আসবে বা এসেছে মানে সেটি নিশ্চিত না হয়ে, মানে তার বিরুদ্ধে যে মামলাগুলো সেগুলো তো এখনো ওঠে নাই। এই জন্যই জিজ্ঞাসা করছিলাম যে তিনি যদি আসেন সেক্ষেত্রে আসলে কি হবে, তিনি কি মানে আমরা তো জানি বিএনপি যদি এখন ক্ষমতায় যায় তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন, মানে সেই প্রক্রিয়াটা কিভাবে এগোবে তা সেটার কি কোনো গাইডলাইন বা কোনো রূপরেখা বুঝতে পারেন? না, এটা এখনো বুঝতে পারা যাচ্ছে না। এই কারণ হলো প্রথম থেকে আমরা যেভাবে আশা করেছিলাম, ইউনূস সরকার কোনো রাজনৈতিক দলকে সে পাত্তা দিচ্ছেন না এবং 2 পয়সার ওজন আছে বলে কোনো রাজনৈতিক দলের তিনি এবং তার লোকজন মনে করছেন না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন।
যেমন প্রথম আলোর মতিউর রহমান সাহেব যখন তার সঙ্গে সাক্ষাৎকার হুম দিতে গেলেন, তো তিনি দেখলেন যে স্বাভাবিকভাবে আপনি দেখবেন তার গলায় কোনো আইডেন্টি কার্ড ঝুলানো ছিল না। হ্যাঁ, আইডেন্টি কার্ড। কিন্তু যখন মির্জা ফখরুল সাহেব হুম কিংবা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গেলেন, তো সবার গলায় আইডেন্টি কার্ড ঝুলানো। এখন যারা আগামীতে সরকার গঠন করবে, এখন মির্জা ফখরুল সাহেবের দের কাছে কিন্তু ডক্টর ইউনূসকে ফিরে আসতে হবে। যারাই রাজনৈতিকভাবে আগামীতে ক্ষমতায় আসবে, তারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইন্ডিমেন্টরি না দেন, তাহলে এখন বর্তমান সিস্টেম অনুযায়ী তাকে তো বিপদে পড়বে। হুম এখন আজ যদি আপনার দরবারে আমার কোনো স্বার্থ থাকে, আপনাকে আমার গুরুত্ব থাকে, আপনি আমার বাসায় যদি আসেন, আমি তো গেটে গিয়ে আপনাকে রিসিভ। হ্যাঁ, আর কিন্তু গেটের থেকে যদি আপনার প্রতি আমার গুরুত্ব না থাকে, শারমিন আমার বাসায় আসতেছে, আমার দারোয়ানকে বললাম যে যাও তার ফুল বডি চেক আপ করো, হুম হ্যাঁ, তারপরে তার গলায় একটা মালা ঝুলিয়ে দাও, নাম শারমিন, নিচতলাতে ড্রয়িং রুমে বসে থাকো, তারপর ধীরে 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 আমার কাছে আসো, রুমে বসে থাকলে, এরপর আমি আসলাম, সানাই নহবত বাজলো, এরপর আপনি দাঁড়িয়ে গেলেন, এরপর আপনার সাথে আলাপ আলোচনা করবো। এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ডক্টর ইউনূসের যে ব্যবহার, আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস জাস্ট লাইক এ কিং, সম্রাট হুম শাহজাহান বা সম্রাট আকবরের মতো তার অভিব্যক্তি। আর মির্জা ফখরুল সাহেব যারা যাচ্ছেন, তারা নিতান্ত তার কাছে সাহায্যের জন্য যাচ্ছেন, করুণার জন্য যাচ্ছেন, ক্ষমার জন্য যাচ্ছেন, দয়ার জন্য যাচ্ছেন। তো এটা শেখ হাসিনার জামানত এদের এরকম অবস্থা ছিল না। যখন 2018 সালে শেখ হাসিনার দরবারে তারা গিয়েছিলেন, এই শেখ হাসিনা তাদেরকে খাওয়ানোর জন্য সেই ভালো ভালো খাবার আয়োজন করেছিলেন, এবং কারোর গলায় হুম তিনি মালা পরাননি, বরং তিনি নিজের হাতে বেলে বেলে সবাইকে খাইয়ে দিয়েছিলেন। তো এই দ্যাট ওয়াজ এ ফ্রেন্ডলি, 2018 সালে গণভবনে মির্জা ফখরুল সাহেবদের সাথে যে বৈঠক, দ্যাট ওয়াজ এ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। এবং সেই তুলনায় সাম্প্রতিক সময় রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক, সেই বৈঠকগুলো আমার কাছে মনে হয় প্রথম আলোর মতিউর রহমান সাহেবকে যদি উনি গুরুত্ব দিয়ে থাকেন, ওজন করেন, মতিউর রহমানের ওজন যদি 1 কেজি হয়, তো সেখানে মির্জা ফখরুলের ওজন তার কাছে 1 তোলার পরিমাণ আমার কাছে মনে হয়নি, অন্তত গলায় তার মালা দেখে, হুম যে যিনি ভবিষ্যতে সরকার চালাবেন। এবং যদি তারেক রহমান সাহেবের যদি না হয়, মানে তারেক রহমান সাহেব হঠাৎ করে যদি এসে প্রধানমন্ত্রী না হন, রাতারাতি অন্তর্বর্তীকালীন খুব অল্প সময়ের জন্য যদি প্রধানমন্ত্রী হন মনমোহন সিংয়ের মতো, যেখানে মির্জা ফখরুল হবেন প্রধানমন্ত্রী, আর যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, ফখরুল সাহেব হবেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, এলজিআরডি মিনিস্টার। তো তাকে আপনি যমুনাতে ঢুকাচ্ছেন গলায় মালা দিয়ে, ইট মিনস মেসেজ ইজ ক্লিয়ার, মির্জা ফখরুলের ওখানে কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। এটাই আমার কাছে মনে হলো। তাহলে আসলে মানে যদি গুরুত্ব না দেয়, আপনার কি মনে হয় এই সরকার কি পরিকল্পনা এগোচ্ছে? আপনি অবশ্য শুরুতে বলছিলেন যে আপনি বুঝতে পারছেন না কিছু, এটিও কি আসলে বোঝার বাইরে? না না, এই সরকার শুধু আমি না, এই সরকার নিজেও বুঝতে পারছে না তারা কি করছে। এর কারণ হলো, আপনার এটা বোঝার জন্য, আপনাকে বোঝার জন্য একটা রাজনীতির একটা পলিও ম্যাথ আছে, যেটাকে ইংরেজিতে বলা হয় পলিও ম্যাথ, পলিটিক্যাল ম্যাথমেটিক্স। দেন রাজনীতির একটা রসায়ন আছে, হ্যাঁ, পলিটিক্যাল কেমিস্ট্রি। হুম তারপরে রাজনীতির একটা থিওলজি আছে, পলিটিক্যাল ধর্ম, যেটাকে রাজনীতির একটা ধর্ম। আমার কাছে মনে হয় না এই যে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, তাদের কারোরই এই পলিটিক্যাল ম্যাথমেটিক্স, পলিটিক্যাল রসায়ন, তারপরে পলিটিক্যাল থিওলজি, এই সম্পর্কে ন্যূনতম ধারণা আছে, পড়াশোনা আছে। তো যাদের পড়াশোনা নাই, ধারণা নাই, তারা তো জানেই না কি করে এই কাজগুলো করবে। হুম তো যার যারা জন্য তারাও রাজনীতি করেন তারাই বা কতটা এই এই সব থিওরিটিক্যাল নলেজ নিয়ে আসেন আসলে? না, রাজনীতিতে দুই ধরনের লোক থাকে। রাজনীতিতে যারা সত্যিকার অর্থে নেতৃত্ব দেন, যেমন ধরেন বদি, আপনি আব্দুর রহমান বদিকে ধরেন, ইন্ডিকেট একজন সংসদ সদস্য, হুম লেখাপড়া জানেন না, ইয়াবা ব্যবসা করেন, তো তাকে দিতে হবে। কিন্তু বদির সাথে যে আওয়ামী লীগের মতো একটা দল বা বিএনপির মতো দল, এত বড় গ্রুপ থাকে, তাদের সায়েন্টিস্ট থাকে, তাদের থাকে, এবং তাদের ওই জিনিসগুলো অ্যাজ এ হোল ওইগুলো মেকআপ করা হয়। অর্থাৎ একজন লোক সে খুব স্লোগান দিতে পারে, হুম একজন লোক মিছিল করতে পারে, একজন লোক ইলেকশন করতে পারে, আর আরেকজন সুন্দর করে গাইডলাইন দিতে পারে। মানে একটা স্পষ্ট পলিটিক্যাল নেতৃত্বের জায়গায় বা কিছু জায়গায় আসলে এই থিওরিটা বুঝলেই বাকি জায়গায় কাজ করে যায়। একটু প্রশ্ন করি, আপনি উপদেষ্টা মণ্ডলীর কথা বলছিলেন। আমার আগের অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ ছিলেন, তিনি বলছিলেন যে বিএনপির আসিফ নজরুল, ব্রিগেডিয়ার সাখাওয়াত, এরকম কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে একটা রিজার্ভেশন তৈরি হয়েছে বা আপত্তির জায়গায় তৈরি হয়েছে। আবার বিএনপির মানে বিএনপির নেত্রী আমার অনুষ্ঠানে এসেছিলেন, কয়েকজন সিনিয়র নেত্রী, তারা এসে মানে এরকম ধারণা পোষণ করছেন যে সরকার চালাচ্ছে জামাত। আসলে বিএনপির শঙ্কার জায়গা বা আপত্তির জায়গাগুলো কি কি এই সরকারকে নিয়ে? না, বিএনপির এই বিষয়টা আমি বলতে পারবো না। এর কারণ হলো যে, আপনি তো আগেই বলেছেন যে আমার রাজনৈতিক যে পরিচয় বা বর্ণ পরিচয়, এটা স্পষ্ট।
আমি দূর থেকে বিএনপিকে দেখি, আপনি যেভাবে দেখেন আমি ওইভাবে দেখি। বিএনপির নেতারা সিনিয়র, বিশেষ করে সিনিয়র যারা নেতৃবৃন্দ, অনেকে টেলিফোন করেন, কথাবার্তা হয়, অনেকে আসেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, অতটুকু আমি বিএনপি সম্পর্কে জানি। এর বাইরে বিএনপির যে ইন্টারনাল মিটিং হয়, বৈঠক, আমি বিএনপির কোনো কমিটির মধ্যে নেই। তো যার জন্য বিএনপির যে পলিটিক্যাল যে দিকগুলো, এগুলো আমি বুঝতে পারি না। কেবলমাত্র একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি যেটা মনে করি যে বিএনপির যে ভয়, সেই ভয়টা হলো, যেটা আমি আগেই বললাম, যে তাদের একটা এক্সপেকটেশন ছিল যে এই সরকার আসার সঙ্গে সঙ্গে একটা পলিটিক্যাল ঐক্যমত তৈরি হবে, রাজনৈতিক ঐক্যমত তৈরি হবে। যেহেতু বিএনপি একটা বৃহত্তম দল, সরকার গঠন থেকে শুরু করে সরকারের অনেকগুলো বিষয় বিএনপির সিদ্ধান্ত, পরামর্শ তারা গুরুত্ব সহকারে নেবে। তো সেখানে বিএনপির একটা ন্যূনতম যাকে বলা হয় আশা আকাঙ্ক্ষা এই সরকার ধারণ করেছে, কিংবা বিএনপির সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করেছে, অনুরোধ তারা রক্ষা করেছে, এটা আমরা বাইরে থেকে জানি না। গোপনে কি হয়েছে আমরা বলতে পারবো না, আবার বাইরে থেকে এটা দেখা যায় না। এক, দুই নম্বর হলো যে দৃশ্যত বাইরে থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটি হলো যে এই সরকারের উপর জামাতের একটা প্রচ্ছন্ন প্রভাব রয়েছে। জামাতের প্রভাব রয়েছে এবং সরকারের যে গুরুত্বপূর্ণ পদগুলো বা খুব অ্যাট্রাকটিভ পোর্টফোলিওগুলো, শিক্ষা প্রতিষ্ঠানের বড় বড় পদবিগুলো, এটা জামাত মাইন্ডেড যারা লোকজন রয়েছে তাদের সেখানে নিয়োগ থেকে শুরু করে সমস্ত ব্যাপারেই যাকে বলা হয় তাদের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে। দুই নম্বর হলো জামাতের একটু কি আরেকটু কি স্পষ্ট করে বলবেন আসলে কারা সেই সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আছে, কয়েকটা উদাহরণ যদি দেন। না না, এটা আসলে বলতে গেলে ম্যালিস এন্ড প্রিজুডিস হয়ে যাবে। বিকজ আমি যদি এখন বলি যে অমুক পদে অমুক লোক জামাতের আছে, আমি আপনাকে বলি এখানে সচিবালয়ের খুবই গুরুত্বপূর্ণ পদ, তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ পদগুলোতে মনে করা হয় যে এরা জামাতের রিক্রুট, জামাতপন্থী বুদ্ধিজীবী, জামাতের সরাসরি রিক্রুট অথবা জামাতপন্থী লোক, এরকম লোকগুলি ভালো ভালো জায়গাতে চলে কিন্তু আসছে। কিভাবে, মানে জামাত তো একদম কোণঠাসা ছিল আওয়ামী লীগের আমলে, একরকম অনেক নির্যাতনেরও শিকার হয়েছে দলটি, তারপরে নিষিদ্ধ হয়েছিল, এবং যখনই আওয়ামী লীগের পতন হলো সেনাপ্রধান প্রথম দিনই প্রথম নামটি বললেন, জামাতের আমিরের কথা বললেন, এবং তারপরে আপনি এখন যে এই পর্যালোচনা দিচ্ছেন, জামাত কিভাবে এই প্রভাবটা বিস্তার করতে পারলো, কি করলো জামাত? জামাতের হলো কি, জামাত এটা পাবলিক, জামাতের পিআর যেটা পাবলিক রিলেশন, ওয়ান অফ দ্য ফাইনেস্ট পাবলিক রিলেশন ইন দ্য এশিয়ান সাবকন্টিনেন্ট। যেমন ধরেন 2009 থেকে আমি ধরেন সংসদ সদস্য আওয়ামী লীগের। তো এখন এই বছরে 2বার আম পাঠানো, জায়নামাজ পাঠানো, তারপর শেষে ঈদ উপলক্ষে সেমাই পাঠানো, তারপরে ভালো স্যুট পাঠানো, এই ভালো ভালো জিনিসগুলো আমার মতো এরকম হাজার হাজার লোককে তারা পাঠাচ্ছে। আমি অনেকবার রিফিউজ করে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি, অপমান সম্পাদকীয় লিখেছি। কাদের মোল্লা আমার সম্পর্কে দাদা বাবা হয়, সেই বাড়িতে লজিং ছিলেন মুক্তিযুদ্ধের সময়। তো এই কথা আমি ওই সময়টাতে লিখেছি। এটা নিয়ে আমার আওয়ামী লীগের চাকরি যায় অবস্থা। ফলে আমি ওই কাজটি কখনো সমর্থন করিনি, আওয়ামী লীগের কোনোদিন করিনি এবং এখনো করিনি। জামাতের মধ্যে আর রাজাকার আছে, আলবদর আছে, যুদ্ধ অপরাধ আছে, সবাই আছে, কিন্তু গোলাম আজম ধর্ষণ করেছেন এটা পাগলও বিশ্বাস করবে। তো যার জন্য মানে এই জিনিসগুলো আওয়ামী লীগ বাড়াবাড়ি করেছে এবং তার পরিণতি তাকে এখন ভোগ করতে হচ্ছে। এক, দুই নম্বর হলো যে আওয়ামী লীগের অনেক লোক অসংখ্য অপকর্ম করেছে, এতে কোনো সন্দেহ নেই। এখন সে সকল অপকর্মের বিচার হবে, কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি তার বিচার মানে তাকে দুর্ভোগ পোহাতে হবে। আমি এটা প্রথম দিন থেকেই আমি এটা প্রতিবাদ জানিয়ে আসছি, একদম 5 তারিখ থেকে, আগস্টের 5 তারিখ। দ্বিতীয়ত যেটা হলো যে জামাত তো দূরের কথা, সারা বাংলাদেশের সর্বশক্তি মিলিয়ে আগামী 100 বছর চেষ্টা করেও আওয়ামী লীগকে ধ্বংস করতে পারবে না। এই কারণে পারবে না, যেখানে অলমোস্ট 35% লোক যার মন এবং মননে আওয়ামী লীগ বেঁধে আছে, সেখানে আপনি এইরকম একটা আদর্শিক দলকে আপনি শাস্তি দিতে পারবেন, তাদেরকে ছাঁটাই করতে পারবেন, 1000 লোকের ফাঁসি দিতে পারবেন, কিন্তু এই দলটিকে নিষিদ্ধ করতে পারবেন না, যেভাবে আওয়ামী লীগ পারেনি জামাতকে। জামাতের 4 to 5% পপুলারিটি, তো 4 to 5% পপুলারিটি নিয়ে জামাতের একটা পশম স্পর্শ করা যায় না। জামাত এখন আগে যে আরও শক্তিশালী। বিএনপিকে শেষ করার জন্য কত চেষ্টা করেছে আওয়ামী লীগ 15 বছর ধরে, বিএনপি একটা পশমে স্পর্শ করতে পারেনি। বিএনপি এখন অতীতের যে কোনো শক্তিশালী, ঠিক আছে, কাজেই আওয়ামী লীগ সম্পর্কে সবকিছু করা যাবে না, কিছু করা যাবে। কিন্তু এই যে এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের যে ভূমিকা, যেটি আসলে মানুষ স্বৈরাচার তকমা দিয়েছে আওয়ামী লীগকে, তারপরেও কি সেই 35% যে হিসাবটা বলছেন সেটি সেরকমই থাকবে?
25% আরো বাড়বে, জনগণের সাথে সাথে বাড়বে। এর কারণ হলো যদি আওয়ামী লীগের এই 25%-এর মধ্যে কতজন এই অপকর্ম করেছে, আপনি যদি ধরুন 300 সংসদ সদস্য, একটা সংসদ সদস্যের সাথে যদি 100 জন করে পান্ডা দেন, হুম। 300 ইন্টু 100, 3000 লোক ধরেন সরাসরি অপরাধের সাথে জড়িত। এরপর উপজেলা চেয়ারম্যান ধরেন, সব মিলিয়ে আপনি 1 থেকে 1.5 লাখ লোকের বেশি পাবেন না। মানে সত্যিকার অর্থে সিন্ডিকেট, অপরাধ, চাঁদাবাজি যা কিছু আছে সব সাকুল্যে 1 থেকে 1.5 লাখ লোক। তো একটা সরকারের পক্ষে 1 থেকে 1.5 লাখ লোককে অ্যাসার্টেন করে বিচারের আওতায় আনা এটা কোনো বিষয় না। কিন্তু আপনি যদি 18 কোটি মানুষের মধ্যে 30% বা 35% লোকের টার্গেট করেন, আপনি কাউকেই ধরতে পারবেন না, কাউকেই ধরতে পারবেন না। এখন সরকারের যেটা হচ্ছে, এই যে এখন জামাতের যারা লোকজন আছে তারা 35% লোককে টার্গেট করছে, ফলে এটা কোনোদিন পূর্ণ হবে না। তাদের উচিত হলো অ্যাটলিস্ট প্রথমে 3000 লোকের টার্গেট করা যারা বড় শয়তান, তারপরে হলো 30,000 লোকের টার্গেট করা যারা মেজর শয়তান, তারপরে হলো 1 লাখ লোকের টার্গেট করা যারা একেবারে ছোট শয়তান। আপনি দেখেন যে আমরা পাথর মারতে যাই, হুম। মানে হজ করতে যাই, পাথর মারতে যাই, সেখানে কিন্তু 3টা শয়তান আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানে পাথর মারতে বলছে, আগে বড় শয়তানটা মারো, তারপর ছোট শয়তানটা মারো, তারপরে মঙ্গল। তো এই যে 3টা শয়তান, এগুলো প্রকৃতিরই কত নিয়ম আছে, আপনি একসাথে সব কাজ করতে পারবেন না। আপনাকে ধীরে 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 সার্কেলি সেই কাজটা করতে হবে। তো সেই এখন এখন যেভাবে যাচ্ছে সেই শয়তানদের ক্রমটা মানা হচ্ছে না। না না না, শয়তানবাদ দিয়ে এখন মানে সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার করা হচ্ছে এবং শয়তানরা যার জায়গা মতো চলে যাচ্ছে, তারা পালিয়ে যাচ্ছে। এবং আপনি দেখেন শেখ পরিবারে একটা লোক ধরা পড়ছে, বলেন আপনি কোথায় শেখ এলাম, কোথায় শেখ ছিলেন? শেখ পরিবারের 20-25 জন লোক ছিল, তারা সংসদ সদস্য বড় বড়, তারপর কত আগে চলে গেছে, তারপর সেটা একটা কিছু করতে পেরেছেন আপনি? তা আপনি আসলে একটা লোকের ধরতে পারতেছেন, আপনি সাবির হোসেন চৌধুরীকে ধরেছেন, মান্নান সাহেবকে ধরেছেন, ধরে আপনি বলছেন বগল বাজাচ্ছেন, আপনি বিরাট কিছু করে ফেলছেন। তা আপনি এরপরে তো আরো তাদেরকে বড় কেন বড় ধরতে বিষয়, পারছে না গোলাম মাওলা রনি? না তাদেরকে কারণ ধরতে পারছে না, এই কারণ হলো যে এই সরকারের তো মানে যে আন্দোলনটা তো এটা একটা প্রকৃতির দাম। আল্লাহ নিজে এই অনেক মানুষ আওয়ামী লীগের অত্যাচারে বিক্ষুব্ধ হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে, আল্লাহ দয়া করে ফেরেশতা পাঠায় এই আন্দোলনটা করেছে। আন্দোলনে যারা সমন্বয় বা কর্তা ব্যক্তি, আপনি তাদের বক্তব্য শুনলে বুঝতে পারবেন। এই যে সার্জিস থেকে শুরু করে যারা ডিবি অফিসে গেছেন, তারা তো বিবৃতি দিচ্ছেন, লিখিত বিবৃতি। তাদের মা বাবা সবাই বলছেন যে না, ডিবি অফিসে তাদের কিছু করা হচ্ছে না। তারা সেখানে সুখে আছে, শান্তিতে আছে, নিরাপত্তার জন্য তাদেরকে সেখানে রাখা হয়েছে। তো এই হলো সফলতা। 2 নম্বর হলো ডক্টর ইউনূসের বক্তব্য হলো যে তিনি চিন্তা করছিলেন যে ফ্রান্স থেকে বাংলাদেশে আসবেন, না আসলে তিনি গ্রেপ্তার হয়ে যাবেন। সেই দিনে রাজার আসনে বসলেন, সার্জিস এবং তাদের সহকর্মীরা রাষ্ট্র ক্ষমতায় চলে আসলেন। ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। এর জন্য কারো কোনো মানসিক প্রস্তুতি ছিল না, কোনো গ্রাউন্ড ওয়ার্ক ছিল না, কোনো পেপার ওয়ার্ক ছিল না। ফলে এখন তাদেরকে বসে একদিকে সমালোচনা সহ্য করতে হচ্ছে, একদিকে প্রবলেম সলভ করতে হচ্ছে, এবং তারা তো অনেক লোকের চেনেই না, অনেক লোক চিনে না। অনেক লোক আপনি দেখবেন সালমান এফ রহমানের যে পার্সোনালিটি ছিল, এখন সালমান এফ রহমানের পার্সোনালিটি, জিয়াউল হাসানের পার্সোনালিটি, বড় বড় যে সমস্ত ক্রিমিনাল ছিল তাদের পার্সোনালিটি, আনিসুল হক, তাদেরকে ইন্টারোগেশন করার জন্য তো আপনার ধরনের যোগ্যতম লোক দরকার। এখন আপনি তাজুলকে বানিয়েছেন আপনার যাকে বলা হয় চিফ প্রসিকিউটর। এখন তাজুলের যে বয়স বা তার যে যোগ্যতা, তার যে অবস্থা, এ তো তার জন্মের পর থেকে আনিসুল হক সাহেবের সামনে বসেননি, কখনো তার সামনে বসেন। আনিসুল হককে সে কি করে বিচার করবে? আপনার তো একটা সামাজিক মানে প্রথমত হলো একটা সোশ্যাল দরকার। আপনি একটা সিংহের বিচার আপনি কখনো ওই একটা সিংহ ছাড়া করতে পারবেন না। কিন্তু সিংহকে তো নামিয়ে দিল ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা। এটাকে নামানো বলে না, এটাকে নামানো বলে না। এটা প্রকৃতিতে অনেক ঘটনা ঘটে। আপনি যদি বলেন যে সুনামি হয়েছে, আপনি যখন বলেন অগ্নুৎপাত হয়েছে, অমুকে অগ্নুৎপাত করেছে, এখানে যদি আমরা বলি যে আমাদের এই যুবক ছেলেরা তারা বাংলাদেশের সিডোর ঘটিয়ে দিয়েছে, বাংলাদেশের 10 নম্বর মহাবিপদ সংকেত সেই বিশাল জলোচ্ছ্বাস আসছিল এবং আমাদের এই বাহিনী গিয়ে সেখানে জলোচ্ছ্বাস বন্ধ করে দিয়েছে, লোকজন যেভাবে হাসবে। এখন এখানে টোটাল ঘটনাটা ঘটেছে প্রাকৃতিকভাবে, এবং এই ঘটনা প্রাকৃতিকভাবে ঘটানোর জন্য আওয়ামী লীগের দুষ্কর্ম 99.99% দায়ী। জি, তাহলে সেই যে ডক্টর ইউনূস যেরকমটা বললেন মাস্টার মাইন্ড, এটি আসলে কোনো স্পন্টেনিয়াস মুভমেন্ট না, এটি মেটিকুলাসলি ডিজাইনড। all are bogus। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ডু মিন বাই দ্য মেটিকুলাসলি, এটার অর্থ কি, আর সে কিচ্ছু বলতে পারবে না। বয়স্ক মানুষ কথা এটা বলে ফেলছে, বিকজ
আমরা ওই বিদেশে যখন কথাবার্তা বলি, ইংরেজি বলতে গিয়ে বাংলা বলতে গিয়ে যে যত প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ভালো ব্যবহার করতে পারি, মনে করি যে না জানে অনেক কিছু হয়ে গেছে। তো ওনার ওরকম ভাষাটাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্যই সেই ম্যাটিকুলাস শব্দটি ব্যবহার করেছে। বাট হি ডু নট নো যে এই ম্যাটিকুলাসের সাথে আর এই মাস্টার মাইন্ডের সাথে আন্দোলনের কি সম্পর্ক। তারা জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারে, কিছুই বলতে পারে। ইটস এ বোগাস, নাথিং। জি, একটু আসি যে শুরুতে আপনি বলছিলেন গুজব। এই যে কিছুদিন আগে যে এই গুজবটা খুব ছড়ালো, সেনা প্রধানের সাথে ডক্টর ইউনূসের দ্বন্দ্ব, যমুনায় কি ঘটে যাচ্ছে, মানে পরবর্তী দেখা গেল এগুলো আসলে গুজবই। কিন্তু এই গুজবগুলো কেন ছড়ানো হলো, এবং এরকম কি কোনো দ্বন্দ্বের জন্য, মানে যেটি গুজব ছড়ানো হয়েছে সেটি সত্যি হবার মতো কোনো ক্ষেত্র আছে কিনা, শঙ্কা আছে কিনা? একটা হলো গুজব কিন্তু সত্যের চেয়ে নির্মম, এবং যখন কোনো গুজবই শেষ পর্যন্ত মিথ্যা হয়। মানুষের কল্পনা এমন একটা জিনিস, সে কল্পনা দিয়ে সে একটা গুজব আঁকে, গুজব তৈরি করে, কল্পনা দিয়ে সে মোনালিসার ছবি আঁকে। কল্পনার চেয়ে পৃথিবীতে কোনো কিছু নেই। এখন মানুষ এই যে সেনাপ্রধানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা দ্বন্দ্ব এবং সংঘাত, এটা দিয়ে সে একটা গুজব তৈরি করেছে, কল্পনা থেকে তৈরি করেছে। ইট মিনস দে আর এক্সপেক্টিং, তারা এই জিনিসগুলো এক্সপেক্ট করছে। কেন এক্সপেক্ট করছে, এটা হাজারটা কারণ আপনি বলতে পারেন। এবং এটা যখন এক্সপেক্ট করছে, টুডে অর টুমোরো এই ঘটনাটা ঘটবেই। আপনি দেখেন শেখ হাসিনা পালাবে, আমরা গত 10 বছর যাবত এই গুজব শুনছি, এবং শেখ হাসিনা একাধিকবার বলছে যে আমি পালাবো। ওবায়দুল কাদের বলছে আমি পালাবো, লোকজন বলছে সে পালাবে, কাউয়া কাদের পালাবে। কিন্তু দেখেন সেই গুজব কত সত্য পরিণত হয়েছে, কত নির্মম পরিণত হয়েছে। তো যার জন্য এখন যে জিনিসগুলো হচ্ছে গুজব, কোনো গুজবকে আপনি গুজব বলবেন। আজকে যেটা গুজব 6 বছর পরে, 6 মাস পরে, 6 দিন পরে সেটাই বাস্তবে রূপ নেয়। ফলে যখনই কোনো গুজব শুরু হয়ে যায়, সঙ্গে সঙ্গে উচিত হলো সেই গুজবটা যাতে দ্বিতীয়বার না হয়, এই জন্য তাদের সতর্ক পাওয়া। তো এটা হলো একটা অশনি সংকেত সেনাপ্রধানের জন্য এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। দে শুড রিজলভ উইথ, যে কোনো দিন কোনো অবস্থাতেই যেন এইরকম ফার্দার কোনো গুজব আর না হয়। কিন্তু যদি সত্যিই দ্বন্দ্ব, আপনি যেটি বলছিলেন, গুজব বাস্তবে পরিণত হয়, যদি দ্বন্দ্ব হয় তার পরিণতি কি হবে? না, দ্বন্দ্ব পরিণত হলে এখানে মূল ব্যাপার হলো দুই পক্ষের এক পক্ষ পরাজিত হবে, যে পক্ষটি শক্তিশালী। কে বেশি এখন শক্তিশালী যদি দুই পক্ষের মধ্যে? এখন যদি এই মুহূর্তে যদি হয় তাহলে সেখানে সেনাপ্রধানই জয়ী হবেন, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আসলে গণসমর্থন থাকে, জনগণ থাকে, এবং তার জনপ্রিয়তা খুব থাকে, তাহলে সেনাপ্রধান তার সঙ্গে পারবেন। ইট ডিপেন্ডস অন যে গণতন্ত্র, জনগণের প্যারামিটার কোন পর্যায়ে আছে। যেহেতু এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জনপ্রিয়তা, তার যে পলিটিক্যাল কানেক্টিভিটি এখন বলতে গেলে নেই, আগের মতো নেই। কোনো রাজনৈতিক দল তার পক্ষে নামবে না, এমনকি সমন্বয়করা তার পক্ষে নামবে না। ফলে এখানে সেনাপ্রধানের হাতে লাঠি আছে, ইট উইল অ্যাক্ট ভেরি নাইসলি, হ্যাঁ, খুব সুন্দরভাবে এটা কাজ করবে। ফলে এখন যদি এই ধরনের দ্বন্দ্ব সংঘাত হয়, তো সেক্ষেত্রে সেনাপ্রধানই জয়ী হবেন, স্বাভাবিক বিষয়। আবার আপনি দেখেন একবার জেনারেল নাসিমের সঙ্গে আব্দুর রহমান বিশ্বাসের একটা দ্বন্দ্ব সংঘাত তৈরি হয়েছিল, কিন্তু ওই সময় যেহেতু তার পিছনে একটা পলিটিক্যাল ফোর্স ছিল, আব্দুর রহমান বিশ্বাস, তিনি খুব দুর্বল প্রকৃতির একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, কিন্তু তারপর তিনি বিজয়ী হয়েছিলেন, সেনাপ্রধান কিন্তু পরাজিত হয়েছিল। ইট ডিপেন্ডস অন কোনটা লাঠির জোর বেশি। গোলাম মাওলা রানী, আরেকটা প্রসঙ্গে যাই, যে আমরা দেখলাম আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, তিনি জামিনে মুক্ত হয়ে নানান কথা বলছেন, বিভিন্ন দাবি করছেন, মামলাও করেছেন, নানান রকম তৎপরতা দেখা যাচ্ছে। তিনি ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাচ্ছেন অন্তর্বর্তী সরকারকে বিপ্লবী সরকার ঘোষণা করুন এবং ডক্টর ইউনূস নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করুন, এই আহ্বান তিনি জানাচ্ছেন। মানে এরকম আহ্বান কেন আসছে বলে মনে হয়? এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? মানে উনি আছেন, ওনাদের একটা সিন্ডিকেট আছে, সরি সিন্ডিকেট না, ওনাদের একটা এলআই আছে, সিন্ডিকেট বলা ঠিক হবে না। উনি, ফরহাদ মাজহার, এরকম কিছু লোক আছেন যারা বিকল্প চিন্তা করেন, একটা দার্শনিকতা। তো যেটাকে বলা হয় ওনার ব্যক্তিগত পরিচয়, যে উনি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, ওনার ভিতরে মুনাফিকি নেই। যাকে বলা হয় মাহমুদুর রহমান সাহেবের ভিতরে যা ভালো মনে করেন তাই বলেন। তো উনি প্রচণ্ড ভারত বিরোধী, প্রচণ্ড হাসিনা বিরোধী, বিএনপিকে সমর্থন করেন, কিন্তু তিনি বিএনপি অ্যাক্টিভ নয়, বিএনপি করেন। তো কাজেই তিনি যেটা বলেছেন এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, ওটা নিয়ে আমি দ্বিমত পোষণ করি না, তাকে সমর্থনও জানাই না, তাকে সমালোচনা আমি করি না, তার ব্যক্তিগত, তার মতামত হিসেবে আপনি দেখছেন। জি, এবং তিনি যে কথাগুলো বলেছেন অলমোস্ট সেম কথা কিন্তু ফরহাদ মাজহার দীর্ঘদিন যাবত বলে আসছেন।
জি। আম, যেটি আর একটা একটু জানতে চাই যে আপনার একটা ভ্লগে দেখছিলাম যে ডক্টর ইউনূসের সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সখ্যতা ছিল, বন্ধুতা ছিল, সম্মানের একটা সম্পর্ক ছিল। সেখান থেকে চরম শত্রুতায় সেই সম্পর্ক রূপ নিয়েছে। এখন যারা মানে যারা ডক্টর ইউনূসের ভাষায় নিয়োগকর্তা, ছাত্র জনতা, ছাত্র নেতারা, তাদের সাথে এই সখ্যতা শত্রুতায় রূপ নেবে না, মানে এখন যে সমালোচনাগুলো করছে, আপনিও আপনার কথায় বলছিলেন, সেটা আসলে ওই পর্যায়ে যাবে না, তেমনটা কি বলা যায়, নাকি সেই রকম ভাবে যাবে, ওই রকমই কোনো শঙ্কা করা যায়? এটা যাবে, শতভাগ নিশ্চিত এটা যাবে, এতে না যাওয়ার কোনো 1%ও সম্ভাবনা নেই। এই কারণ হলো যে ছাত্র জনতা, সেই ছাত্র জনতা অসীম। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা নেতৃত্ব আছেন, মূলত তাদের পুরো নেতৃত্বটা, তাদের আন্দোলনটা স্থবির হয়ে যাচ্ছিল এবং ফেল করছিল। ঠিক সেই সময় নেতৃত্বে চলে আসছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা ছেলে মেয়ে তারা, এবং অনেক ছেলে মেয়ে মারা গেছে। বিশেষ করে বসুন্ধরা এলাকাতে বড় বড় বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, তাদের হিউজ স্যাক্রিফাইস। তো এরকম আপনি এরকম 10,000 লোককেও ডেকে আনতে পারবেন না। আপনি দেখেন যে হেলিকপ্টার দিয়ে ছাত্রদের আক্রমণে ছাদ থেকে ওই পুলিশ কর্মকর্তাদের উদ্ধার করা হয়েছে। এমনভাবে ছেলেরা, মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এখানে এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলেরা পারে। এবং শেষের দিকে এই আন্দোলনটা একেবারে প্রাইমারি স্কুলের 8-9-এর ছেলে মেয়েদের হাতেও চলে গেছে, প্রত্যন্ত অঞ্চলে। তো এত বিশাল গোষ্ঠীকে আপনি 4-5 জন, 10-12 জন, 20-25 জন সমন্বয়ককে সামনে রেখে এই বিশাল গোষ্ঠীকে কখনো হ্যাপি করতে পারবেন না। এরপর দ্বিতীয়ত হলো যে এই ঈদের মধ্যে আবার 2 জনকে সমন্বয়কদেরকে মন্ত্রী পদমর্যাদায় কাছে নেওয়া হয়েছে। এটা একটা মারাত্মক ভুল হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, বিকজ এটা ওদের মধ্যে একটা ডিভাইড করা হয়েছে। এরপরে আবার একজনকে ধরে নিয়ে এসছে, এনে বলেছে এলো প্রধান সমন্বয়। হ্যাঁ, প্রধান সমন্বয়। এখন সেই ছেলের চেহারা, সুরত, পোশাক, মুখে দাড়ি, আচার আচরণ, এগুলো আসলে আমাদের বাঙালি কালচারের সঙ্গে যায়। আমরা যে ধরনের একটা ডিসেন্সি পছন্দ করি, আপনি একজন মাহফুজের যুবক, কথা বলছেন? আমি মাহফুজের কথাই বলছি, মানে তার এই কথা, বডি ল্যাঙ্গুয়েজ, তারপরে শেষে সবকিছুতে একটা মনে হয় যেন একটা বিশাল কিছু, বিশাল কিছু। এই জিনিসগুলো আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আশেপাশে যে সকল মুরব্বী আছেন, তারা এই ধরনের ছেলেদের একটাকে মনে করেন এটা স্পষ্ট বেয়াদবি। মানে মানুষ পেকে যায় না, পাকনা, বেশি পাকনা হয়ে গেল, অল্প বয়সে পাকা পাকা কথা বলে, ওটা কিন্তু মুরব্বীরা পছন্দ করে না, আশেপাশের লোকজন পছন্দ করে না, যে ওটার অমুক পেকে গেছে। তো এরকম পাকনা মানুষজন পছন্দ করে। তো এই যে এই ছেলের পাকনামি, আবার তাকে সে বলতেছে মাস্টার মাইন্ড, এবং এটা কিন্তু দেখেন তার যারা সহকর্মী তারা সবাই বলছে যে না, ও মাস্টার মাইন্ড না। এমনকি জামাতের যারা আমির, তিনিও বলেছেন যে একজনকে মাস্টার মাইন্ড বলে বাকি সবাইকে আন্ডারমাইন্ড করা হয়েছে। তো এই যে যে জিনিসগুলো আলামত শুরু হয়েছে, সেই আলামতটা তো শেষ হওয়ার নয়, এগুলো বাড়তে থাকবে। জি। এই বাড়তে বাড়তে আসলে এই সরকার কতদিন চলবে বলে মনে হয়? আমি একদম শেষের দিকে চলে আসছি। এই সরকার এর মেয়াদ কতদিন হতে পারে? কবে নির্বাচন হতে পারে? এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন যে কবে নির্বাচন হতে পারে। আপনার কি ধারণা? প্রথমত এখন এই অবস্থায় নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। নির্বাচনের যতটুকু সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা আরো কমে গেছে। এক। 2 নম্বর হলো যে এই সরকার কতদিন টিকবে? মেবি টুমরো, মেবি 12 ইয়ার্স, মেবি আরো অনেক দিন। মানে আমি তো বললাম যে এটা একেবারে আনপ্রেডিক্টেবল এবং বোঝা যাচ্ছে না এই সরকারটা কিভাবে চলবে এবং কিভাবে আপনার এটা সমাপ্তি হবে। তারা কিভাবে এসেছে, এটাও যেভাবে আমাদের পরিকল্পনার মধ্যে ছিল না, উই ক্যানট ইভেন ইমাজিন যে তারা এইভাবে আসবে। আবার এটা যে কিভাবে যাবে তাও আমরা এখন কল্পনা করতে পারছি না। জাস্ট লাইক হাসিনার মতো আর কি। হাসিনা যেভাবে আসছে 2014-তে, 18-তে, 24-এ, আবার কিভাবে গেছে আমরা এখনো ক্যালকুলেশন করতেছি হাউ ইট হ্যাপেন্ড। স্বয়ং সেনাপ্রধান বলতেছিল যে তিনি বৈঠক করতেছিলেন আর ওই ফাঁকে যে সে পালিয়ে যাবে তিনি নিজেও জানতেন না। এখন এখানেও মানে এই সরকারের যে আগামী দিনে যে ভবিষ্যৎ, এটা কতদিন হবে, লিঙ্গারিং করবে, এটা আমরা বলতে পারি না। তবে এখানে দুটো জিনিস, নির্বাচন সহসা হচ্ছে না, এটা একেবারে নিশ্চিত থাকেন আপনি, সহসা হচ্ছে না। 2 নম্বর হলো শেখ হাসিনা জমানার সেটা, যেমন এখন সবাই বলছেন যে শেখ হাসিনার চেয়ে এখন সময় ভালো যাচ্ছে না, আরো খারাপ যাচ্ছে। আর আগামী দিনগুলোতে এখন যে সময় ভালো যাচ্ছে তার চেয়ে আরো খারাপ সময় আমাদের জন্য অপেক্ষা করছে, এবং উই হ্যাভ টু সাফার অ্যাটলিস্ট 2 ডিকেড, 20 ইয়ার্স আমাদেরকে সাফার করতে হবে। কিসের মাসুল দিচ্ছে জনগণ বা দেশ?
দেশ মাসুল দিচ্ছে এর কারণ হলো যে আমাদের দেশের বেশিরভাগ লোকই তো আমরা ডে টু ডে কথা বলি। আপনি যদি বিকল্প কথা বলেন আপনাকে সবাই গালাগালি করবে। আপনি যদি একদিন অ্যাডভান্স হয়ে আগামীকাল কি হবে, এই যে আমি যে কথাগুলো বললাম আপনি অনুষ্ঠানে দেখবেন যে কত মানুষ গালাগালি। সবাই চাইবে যে আমি কেন সার্জিসের প্রশংসা করলাম না, আমি কেন মাহফুজের প্রশংসা করলাম না, আমি কেন ডক্টর ইউনূসের সেই নুরানি মুবারকের চেহারা দেখে কেন আমি গদগদ বললাম না, কোনো কিছু করলাম না, না বলে আমি এই যে নেতিবাচক কথা বললাম আমার 14 গোষ্ঠী উদ্ধার করবো। কিন্তু এই ঘটনাগুলো যখন আপনার, এই যে আমি যখন 2014 সালে শেখ হাসিনাকে গালাগালি করতাম তখন আমাকে পারলে পাড়ি মারে। এখন সবাই বলতেছে যে আরে বাবা উনি সেই 2014 সালে যেটা বলছেন সেটাই তো এখন সেই ঘটনাগুলো ঘটছে। আমাদের এই যে বেশিরভাগ লোক তারা যখন ডে টু ডে চিন্তা করছে এবং নিজেদের স্বার্থের কাছে, সামান্য আপনি কাউকে একটা ডিম দিলেন, একটা কলা দিলেন, মুহূর্তের মধ্যে আপনার একটা ডিম আপনার একটা কলা পেয়ে সে তার বাবার নাম ভুলে যাবে। এই বেশিরভাগ মানুষ এই ধরনের এরকম খুব অল্পতে তুষ্টি হয়ে যাওয়া, অল্পতে উত্তেজিত হয়ে যাওয়া, রাগান্বিত হয়ে যাওয়া, কথা নাই বার্তা নাই, সে সারা জীবন কোরআন শরীফ পড়ছে, সে গিয়ে হঠাৎ করে দেখা গেল যে পূজা মণ্ডপে উঠে সে শ্রী ভগবদ গীতা থেকে শ্লোক করতেছে। এই যে ওভার পারফর্ম, নিজেকে বেশি পণ্ডিত দেখানোর যে চিন্তা। আবার দেখা গেল যে পূজা মণ্ডপে এসে সে ইসলামিক গান গাওয়া শুরু করে দিয়েছে। এই যে ওভার অ্যাক্টিংটা, এই ওভার অ্যাক্টিং যখন দেশের বেশিরভাগ জনগোষ্ঠী করে, এখন বলেন কেউ যদি বাঘের সামনে গিয়া, সুন্দরবনের বাঘের সামনে গিয়ে কেউ একটু নাচানাচি করার চেষ্টা করে, বাঘের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করে এবং তার যেটা দুর্ভোগ হয়, আপনি তার জন্য কী করবেন? বেশিরভাগ মানুষ তো রাইট হইতে চিন্তা করতে পারছে না, তারা তো অ্যাক্ট করতে পারছে না, নো বলতে পারছে না, তারা তো প্রশংসা করতে পারছে না, তারা বদনাম করতে পারছে না, তারা শুধুই মাত্র স্রোতের সাথে গা ভাসাচ্ছে। জি ফলে তাদের দুর্ভোগ হবে না, দুর্ভোগ হবে আমেরিকার লোকজনের। জি, স্পষ্ট। গোলাম আল রানী, শেষ প্রশ্ন, আপনার রাজনৈতিক পরিকল্পনা কি সামনে? আমার কোনো রাজনৈতিক পরিকল্পনা নাই, আমি এখন যেভাবে আছি এভাবেই থাকবো। এভাবে তো আল্লাহ যতদিন সুস্থ থাকে, যেভাবে কথা বলে যাচ্ছি, লেখালেখি করে যাচ্ছি, আমি যে এই কর্মকাণ্ডগুলো আমি আসলে কখনোই কোনো কাজই পরিকল্পনা করে মানে টার্গেট নিয়ে করিনি। আমার মন যেটা চেয়েছে, বিবেক যেটা সাড়া দিয়েছে, এবং আমি কখনই অলস বসে থাকিনি, পরিশ্রম করেছি এবং আমার প্রত্যেকটা কাজই আল্লাহ আমাকে বরকত দিয়েছে। আমি অর্থনৈতিকভাবে দুটো ডাল ভাত খেয়ে ভালো অবস্থানে আছি, শরীর স্বাস্থ্য আমার ভালো আছে, সব জায়গাতেই আমি শুধু কাজ করে গেছি। ফলে আমি এখন আমার জন্য যেটা বিবেকে আমি আমার কাজ করে যাচ্ছি, আমার কাজই আমাকে আমার গন্তব্যে নিয়ে যাবে। ফলে আমার গন্তব্য কি হবে এটা আই ডোন্ট নো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ গোলাম আল রানী, অনেকটা সময় দিয়েছেন, খোলামেলা অনেকগুলো কথা বলেছেন আমার সাথে। অনেক ধন্যবাদ আপনাকে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। ফিয়ামানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।